আচ্ছা, স্বাগতম সবাইকে। আমরা আগের ভিডিওটাতে মোটামুটি 120 মিড টার্মের রিটেন পোর্শনটা শেষ করলাম। আজকে আমরা কথা বলবো অসপি, অস্কি এবং ক্লিনিক্যাল যে পোর্শনটুকু আছে সেটা। ধরেন আপনি এসবিএ এবং কি মিলে রিটেন 120 পেয়ে গেলেন, পাস করলেন। আপনাকে এখন অসপি ডেট দিবে। ডেটটা ইউজুয়ালি আমরা পরীক্ষার কয়েকদিন আগে জানতে পারি। হ্যাঁ, এমন না যে আপনি 1-2 তারিখ পরীক্ষা দিচ্ছেন, 3-4 তারিখ যে রেজাল্ট পেয়ে যাবেন এমন না। আপনি রেজাল্ট হয়তো পেতে পারেন 10 তারিখ। যেমন আমরা রেজাল্ট পাইছি 10 তারিখ, এরকম পেতে পারেন। আমার পরীক্ষা ছিল 14 তারিখ। তো এরকম আপনি 1-2 তারিখ পরীক্ষা দিয়ে 10 তারিখ পর্যন্ত বসে থাকবেন না, পড়া শুরু করেন অসপির জন্য। ঠিক আছে, বসে থাকবেন না। যদি একেবারে কনফিডেন্স শিওর হন যে আপনি ফেল করবেন, তখন এটা আলাদা বিষয়। তবে মোটামুটি কনফিউশন থাকলে 50-50 পড়তে বসেন। 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বড় সময়। যদি 10 তারিখ রেজাল্ট দেওয়ার পর পড়তে বসেন, 4 দিনে শেষ করতে পারবেন না। ওকে, একটা বিষয় গত ভিডিওতে বলি নাই যে আসলে সময় কতটুকু নিব ফর মিড টার্ম। আমি আপনাদেরকে বলি মিনিমাম 3 থেকে 4 মাস সময় নিয়ে পড়াশোনা শুরু করেন। 15 দিন আগে, 10 দিন আগে জলিল স্যারের বই উল্টালে ফার্স্ট হয়তো করতে পারেন ভাই, বাট শিখা কিছু হবে না। ঠিক আছে, মিনিমাম 3 মাস, ইফ পসিবল 4 মান্থস। আপনার নলেজ অনেক বেশি এনরিচ থাকলে 3 মাস এনাফ। ওকে, এবার আসি অসপি, অস্কি। তাহলে আমি এসবিএ এসিকিউ তো পুরোটা শেষ করলাম। প্রত্যেকে কি পড়বেন না পড়বেন সব বলে দিলাম। ওকে, দেখেন অসপি, অস্কি। আবার মার্কস ডিস্ট্রিবিউশনটা রিপিট করি। এখানে 10টা, এখানে 5টা প্রশ্ন, এখানে 5 করে নাম্বার, এখানে 10 করে নাম্বার, এখানে 50, এখানে 50, মার্কস কত? 100। কত পেতে হবে? 60% মার্ক পেতে হবে। ঠিক আছে, গেল। এই 10টা স্টেশনে কি থাকে? একটা ইসিজি মাস্ট, একটা এক্সরে মাস্ট, ইউজুয়ালি সেটা চেস্ট এক্সরে হয়। একটা সিটি এমআরআই মাস্ট, একটা স্কিনের ছবি, স্কিনের ডিজিজ মাস্ট। কয়টা গেল? 4টা 10টার মধ্যে। বাকি 4টা সম্পর্কে যে কোনো কিছু আসতে পারে। এই 4টা সম্পর্কে আমি বলতেছি না। হ্যাঁ, বাকি 4টা যে কোনো কিছু আসতে পারে। ঠিক আছে, 4 4 8 হইল। 9 10 কি? 9 হচ্ছে কাউন্সিলিং, 10 হচ্ছে প্রসিডিওর। কত নাম্বার এখানে টোটাল? 50 নাম্বার। প্রত্যেকটাতে মার্কস কত করে? 5 করে। সময় কতক্ষণ পাবেন? 5 মিনিট করে। 50 মিনিটে 10টা স্টেশন কমপ্লিট করবেন, 50 নাম্বার এখানে। এর মধ্যে কাউন্সিলিং এবং এবং কি কাউন্সিলিং এবং প্রসিডিওর, এই দুটো হচ্ছে আপনার সামনে পেশেন্ট থাকবে, স্যার থাকবে। বাকি 8টাতে শুধু প্রশ্ন থাকবে। ওকে, বিসিপিএস এর অসপি, অস্কির পরীক্ষার সিস্টেম নেওয়াটা খুবই চমৎকার। কিরকম? চারপাশে আয়নার ঘর। যে আয়নার ঘর শুনছেন না? ডানে আয়না, বামে আয়না, সামনে ক্লোজ, পেছনে শুধু দরজাটা ওপেন। তাইলে আপনি দরজা দিয়ে ঢুকবেন, প্রশ্ন আছে, খাতা আছে, কলম আছে, বেল দিবে, 5 মিনিটের মধ্যে লেখা শুরু করবেন। ঠিক আছে, এই হলো সিস্টেম। কলমও আপনার লাগবে না। 5 মিনিট শেষ, আপনি রাইট অর লেফট যে কোনো এক সাইডে মুভ করবেন, আরেকটা আয়নার ঘরে ঢুকবেন। আপনার পাশে কে পরীক্ষা দিচ্ছে, কি লিখতেছে না লিখতেছে কোনো কিছু দেখার সুযোগ নেই। এবং এইখানে আপনার অস্পিওস্কিতে রোল নাম্বার লেখা যায় না, লিখতে হয় কোড নাম্বার। কেউ যদি কোড নাম্বার না লিখে আসে সে ফেল করবে, সহজ হিসাব। সুতরাং যেমন আমার কোড নাম্বার ছিল এবার 153, আমি 153টা লিখছি। রোল নাম্বার যেটা ছিল সেটা রিটেন পার্টে লিখছি। সুতরাং অস্পিওস্কিতে রোল নাম্বার কাজে লাগবে না। ওকে, রিটেন পার্টে অবশ্যই কি লাগবে? আপনার রোল নাম্বারটাই লাগবে। ওকে, এবং বিসিবিসি সিস্টেম রিটেন পার্টে বৃত্ত ভরাট করবেন কি দিয়ে? পেন্সিল দিয়ে। অস্পিওস্কিতে পেন্সিলের কোনো কাজ নাই। ওকে, কথাগুলো আমি বলা আছে বললাম। যেটা বলতেছি যে 10টা স্টেশন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হলো। এবার আসি প্রসিডিউর আসলে কি দিবে, কাউন্সিলিং কি দিবে। কত 3টা সেশনকে একটু করে সামারাইজ করি, একটা আইডিয়া পাবেন আসলে কি দেয় প্রসিডিউরে। যেমন আমাদের সময় এইবার দিছে প্যারাটাইল ফ্লুইড অ্যাসপিরেশন। ওকে, সরি অ্যাসাইটিক ফ্লুইড অ্যাসপিরেশন বলতে পারেন। অ্যাসাইটিক ফ্লুইড অ্যাসপিরেশন উইথ রানিং কমেন্ট্রি। এখন একটা বিষয় নতুন, হোয়াট ইজ রানিং কমেন্ট্রি?
নতুন না আমাদের জন্য। আমরা পার্ট 1 পরীক্ষা, পার্ট 1 এর আগে ফাইনাল প্রব দিলাম, কতগুলো শর্ট কেস দিলাম না? রানিং কমেন্ট্রি শব্দটা আমরা আগে শুনছি, অবগত আছে না? সুতরাং যারা এই মিড টার্ম পরীক্ষা সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে জানে না, তারা পরীক্ষার হলে গিয়ে রানিং কমেন্ট্রি সেটাই বুঝে না, কিভাবে বলবে কি বলবে সেটাই বুঝে না, তাহলে হলো না তো। রানিং কমেন্ট্রি মানে হচ্ছে কি, আপনার সামনে স্যার বসে থাকবেন, পেশেন্ট শুয়ে থাকবে, যে প্রসিডিউরটা আপনাকে দেওয়া হবে, প্রসিডিউরের সকল জিনিসপাতি একটা টেবিলে রাখা থাকবে, আপনি প্রসিডিউরটা করবেন, পুরোটা করবেন, এক্সেপ্ট পেশেন্টকে হার্ম করা ছাড়া, পেশেন্টকে এন্টার করা ছাড়া। যেমন আমি অ্যাসিডিক ফ্লুইড এক্সপিরেশনে কি করছি সেটা বলি। আমার সামনে আপনার 50 সিসি ডিপিএস ছিল, হেক্সিসল ছিল, সার্জিক্যাল গজ ছিল, গ্লাভস ছিল, ভায়াল ছিল, এন্ড আপনার আমরা যেটা ওয়ার্ডে আমরা অ্যাসিডিক ফ্লুইড বলেন, প্লুরাল ফ্লুইড করে কি দিয়ে ড্রেন করি? ব্লাড সেট নিডল। আমি যখন এবার গেলাম বেকু হয়ে গেলাম, কারণ ব্লাড সেট নিডলটা নাই, আছে কি 50 সিসি ডিপিএস। এখন আপনি যদি না বোঝেন কোনটা পেশেন্টের শরীরে ঢোকাবেন, তাহলে তো ভাই শেষ। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি আসলে বুঝতেছিলাম না যে ব্লাড সেট নিডলটা নাই, ব্লাড ট্রান্সফিউশন নিডলটা নাই, পেশেন্টের পেটে ঢোকাবোটা কি? তাইলে এটা আমার কমন সেন্স বলতেছে এখানে 50 সিসি ডিপিএস লাগবে। আসলে কমন সেন্স না, এটা আমাদের আসলে জানা আছে। হ্যাঁ, ধরেন আমরা ওয়ার্ডে যেটা করি, ব্লাড সেট নিডল ঢুকাই, পানি যদি না আসে 50 সিসি নিডল দেয়, মাথাটা ওই ব্লাড সেট নিডলের সাথে অ্যাটাচ করে আমরা নেগেটিভ প্রেসার দিয়ে টানি। সুতরাং আমি জানি যে অ্যাসাইটিক ক্লোরোফ্লুইডে 50 সিসি ডিপিএস এর রোল আছে, তবে আমরা ডিরেক্ট এন্টার করাই না, যেটা বাইরের দেশে বা আসলে আসল মেথডে করে। তাহলে এইরকম আসল মেথডের কিছু বিষয় আপনার জানতে হবে। ওকে, তাহলে এইবার আসছে অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি, আগের বার আসছিল এনজি টিউব, এর আগের বার আসছিল প্লুরাল ফ্লুইড স্টাডি, খুব সম্ভবত। তার মানে গত 3বার 3টা প্রসিডিউরের নাম আপনাকে বললাম। এগুলো ছাড়া আর কি আসতে পারে? লাম্বার পাংচার আসতে পারে, আর কি আসতে পারে? ক্যাথেটার আসতে পারে, আর কি আসতে পারে? মিটার ডোজ ইনহেলেশন আসতে পারে, উইথ স্পেসার, উইথাউট স্পেসার। আমার মতে 1 2 3 4 5 6টা বললাম না, এই 6টা এনাফ। আমার মতে এই পর্যন্ত এই 6টা এনাফ। জানি না সামনে যদি এই 6টার বাইরে কোনো একটা কিছু নিয়ে আসে, জানা নাই। গত 3বারে 3টা বললাম, অ্যাসাইটিক, প্লুরাল ফ্লুইড, এনজিটিও, উইথ রানিং কমেন্ট্রি। রানিং কমেন্ট্রি মানে কি আপনি বলবেন, এবং ইউজুয়ালি পুরোটা ইংলিশই বলতে হয়। এখন আপনার ধরেন ইংলিশ মোটামুটি অত বেশি স্ট্রং না, আপনি বাংলা ইংলিশ মিক্স করে বলে ফেললেও স্যার খুব বেশি মাইন্ড করবে না, যদি না ও স্যারটা আবার অন্যরকম না হয়। হ্যাঁ, যেমন আমি যাকে পরীক্ষা দিছিলাম উনি মোটামুটি ভালো ছিলেন, উনি ইংলিশ বাংলা মিক্স করে বললেও মাইন্ড করতেছে না, পুরোটা বাংলা বললেও মাইন্ড করতেছে না, পুরোটা ইংলিশে বললেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আপনি বলতে পারেন আই এম নাও, আপনি প্রসিডিউর, আচ্ছা বলি, কারণ আমি এখন বলতেছি কি প্রসিডিউর সম্পর্কে। 6টা প্রসিডিউরের নাম বললাম, এটা লিখে ফেলেন, 5 নাম্বার 5 মিনিট কিন্তু। ওকে, তাহলে এই প্রসিডিউরে স্যার আপনাকে একটা প্রশ্ন, পেশেন্টের পাশে একটা টেবিল আছে, টেবিলের প্রশ্নটা সুন্দর করে ট্যাপে অ্যাটাচ করে আছে, বললেন লেখা আছে অ্যাসিডিক ফ্লুইড অ্যাসপিরেশন করো ফ্রম দিস পারসন। আপনি বলবেন, প্রথমে স্যার থেকে বলবেন, স্যার, প্রথমে আপনি পেশেন্ট থেকে পারমিশন নিয়ে নেবেন যে বাবা আপনার পেটে পানি জমে আছে, এই পানিটা আসলে কি কারণে জমছে আমার এখন দেখতে হবে, ওই দেখার জন্য আপনার পানিগুলো বের করে আমি পরীক্ষা করতে পাঠাবো, আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন? অনুমতি দিচ্ছে। এর আগে অবশ্যই ইন্ট্রোডাকশন করবেন, গ্রিটিংস করবেন, পারমিশন নেবেন। পারমিশন নেওয়ার পর স্যার থেকে এবার বলবেন, স্যার আই ওয়ান্ট স্ক্রিনিং এন্ড অ্যান অ্যাটেন্ডেন্ট। আমি বললাম, স্যার বলল ওকে কন্টিনিউ। এরপর আপনি বলবেন I am now wearing the gloves, বললেন। এরপর বললেন I am now collecting the gauze, I am now fixing the landmark, ল্যান্ডমার্কটা বললেন it is between the I consider an imaginary line in between anterosupraumbilical spine and umbilicus, then fix a point in between this line 2/3 1/3 ratio, then advance the needle gently. এরপর আপনি ইংলিশে বললেন till fluid come. Okay, whenever fluid come I should collect the fluid in a vial and send them to the laboratory with the proper instruction. Okay, অথবা with the proper leveling. Okay, then I should write a procedure note in the patient file, then পেশেন্টকে আপনি থ্যাংক ইউ দিন। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম না, আমি আসলে প্রিপেয়ার্ড না যে আসলে কিভাবে বলতে হয়, কারণ আমি এটা ভিডিওতে বলতেছি। আমি মোটামুটি আপনাকে একটা বলে দিলাম, আইডিয়া দিলাম যে আসলে এভাবেই বলবেন, আপনি আরেকটু গুছিয়ে বলবেন। ওকে, তাহলে আমি যে 6টা বললাম এই 6টা এইভাবে বলার প্র্যাকটিস করেন। ওকে, স্যার সামনে বসে, রোগী আছে, গ্রিটিংস, কনসেন্ট, তারপর পরিচয় দেওয়া বাংলায়, লাস্টে থ্যাংক ইউ দেওয়া, কাপড় রিপোজিশন করে দেওয়া বাংলায়, মাঝখানে পুরো কথাটা ইংলিশে বলবেন। চেষ্টা করবেন ইংলিশ যদি একেবারে
না পারেন বাংলা ইংলিশ মিক্স করে বলুন। বলতে পারেন যে স্যার আমি প্রথমে ল্যান্ডমার্কটা ঠিক করব, আমি গজ দিয়ে ক্লিন করব, এরপর স্যার আমি নিডলটা পুশ করব, এরপর স্যার ফ্লুইডটা কালেক্ট করবো, কালেক্ট করে আমি স্টাডির জন্য পাঠাবো। এভাবে বললে স্যার এত আহামরি মাইন্ড করবে না, হয়তো পাঁচের জায়গায় আপনাকে 4 দিবে। যদি এখানে নাম্বারিংটা আসলে বাংলা ইংলিশ কথার সাথে না, নাম্বারিংটা হচ্ছে স্যারদের কাছে কি থাকে, চেকলিস্ট থাকে। চেকলিস্টে লেখা আছে ধরেন গ্রিটিংস 0.5, সালাম দেওয়া 0.5, কনসেন্ট নেওয়া 0.5, থ্যাংক ইউ বলা 0.5, এভাবে লেখা। আপনি কোনটা কাজ করতেছেন সেই অনুযায়ী নাম্বার। বাংলা ইংলিশের জন্য নাম্বার নেই। তারপরও যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড এক্সাম, আপনি এই এক্সামের থ্রু আপনি এফসিপিএস ফাইনালের দিকে যাচ্ছেন, সো আপনি মোটামুটি একটা ইংলিশের দক্ষতা তো থাকা উচিত, তাই না? তাহলে এই 6টা বললাম। আমারও কিন্তু আবার ইংলিশে খুব আহামরি দক্ষতা নেই, যেটুকু আছে ওইটুকু দিয়ে আমি মোটামুটি ইংলিশে বলার ট্রাই করছি, হয়তো টুকটাক বাংলাও বলছে, মিক্স আপ করে বলছে, হোয়াট এভার। লাস্টে স্যার আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি এই ফ্লুইডটা দিয়ে কি স্টাডি করবেন। আমি কয়েকটা স্টাডির নাম বললাম, সাইটোলজিক্যাল, বায়োকেমিক্যাল, তারপর হচ্ছে আপনার এডিএ লেভেল, ম্যালিগনেন্সি, হোয়াট এভার, আমি কিছু কথা বললাম যেগুলো থিওরিটিক্যাল। এরপরে 5 মিনিট শেষ, বেল দিয়ে দিছে, স্যার আমাকে শেষ করলো। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রসিডিউর। 5 নাম্বার 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে সবকিছু করতে হবে, সো ওভাবে নিজেকে রেডি রাখবেন। হঠাৎ করে গেছেন, গিয়ে সুই ঢুকাই দিলে তো হবে না বাবা। আপনার এটা আপনার পারমিশন থেকে শুরু করে একদম রিপোজিশন করা থেকে পর্যন্ত পুরোটা একটা প্রসিডিউর, যেটা আপনার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে ভাই। প্র্যাকটিস ছাড়া হবে না, সহজ হিসাব। এবার এসে কাউন্সেলিং। কাউন্সেলিং 5 নাম্বার, পেশেন্ট আছে, স্যার আছে, প্রশ্ন আছে। আমার প্রশ্ন এবার ছিল যে দিস পেশেন্ট ডায়াগনোজ কেস অফ লাং কার্সিনোমা, আপনি ওকে এই ব্যাড নিউজটা ওকে কি করেন, জানান, ব্রেকিং ব্যাড নিউজ আর কি। হ্যাঁ, তো আমি ওকে সুন্দর করে বললাম, প্রথমে নিজের পরিচয় দিলাম, পারমিশন নিলাম, কথা বলার পারমিশন নিলাম। পারমিশন নেওয়ার পর তাকে আমি বললাম যে দেখেন বাবা, আপনার ফুসফুসে একটা খারাপ রোগ হয়েছে, যেটাকে বাংলা ভাষায় ফুসফুস ক্যান্সার বলে। এটা অনেকগুলো কারণ হয়ে থাকে, এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যারা সিগারেট বা ধূমপান খায় তাদের হয়। চেষ্টা করবেন রোগীর সাথে কথা বলার সময় ফুললি বাংলা বলা, নো ইংলিশ টার্মস যদি সম্ভব হয় আর কি। হ্যাঁ, তারপর ওকে বললাম যে দেখেন বাবা, আপনার ক্যান্সারটা এখন কোন পর্যায়ে আছে সেটা তো আমার জানা নেই, এটার জন্য আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আপনার অনেকগুলো খরচ যাবে, এটা শরীরে কোন জায়গায় গেছে এটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে, সব মিলে আপনার বেশ একটা ভালো অ্যামাউন্টের খরচ যাবে। আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলে আমাকে জানাবেন। ওকে, এভাবে করে আপনি ওকে তারপর আরো অনেকগুলো কথাবার্তা বলে মোটামুটি 5 মিনিটের মধ্যে 3-4 মিনিট কথা বলে বলবেন যে আপনার আর কিছু জানার আছে কিনা। রুগী থেকে জিজ্ঞেস করেন, রুগী বলবে যে রোগীদেরকে কিন্তু সারা শিখিয়ে দেয়, এগুলো কিন্তু ডামি পেশেন্ট, হ্যাঁ, রিয়েল পেশেন্ট না। দ্যাটস ওয়াই আপনি কোনো কিছু রিয়েলি করতে পারবেন না। প্রশ্নে লেখা আছে 65 বছর, রোগী বসে আছে 20 বছর। সো মাইন্ডে ধরে নিতে এটা 65 বছরের লাং ক্যান্সারের পেশেন্ট। মনে মনে আমার তো হাসি আসে না, 65 বছরের পেশেন্ট, এখানে 20 বছরের পেশেন্ট বসে আছে, ওর থেকে আমি লাং কার্সিনোমার কি কাউন্সিলিং করবো? মনে মনে আসে না, করে ফেলতে হবে, কিছু করার নেই। দামি পেশেন্ট, তবে সামনে বিসিপিএস হসপিটাল হচ্ছে, বিসিপিএস সামনে রিয়েল পেশেন্ট দিবে, সো বি কেয়ারফুল। তখন রিয়েল পেশেন্ট দিলে তো আপনার একটা ফিলিংস কাজ করবে, রোগী, বয়স্ক রোগী দেখলে তো একটা মানে কথা বলা একটা অনুভূতি চলে আসে, যদি এখন আমাদের একটু কম আসতেছে আর কি। হ্যাঁ, তাহলে ব্রেকিং ব্যাড নিউজটা আপনি বললেন, এরপর স্যার আমাকে বললো যে ইউ শুড ওয়ান্ট এ কিপ ইন কোয়াইট রুম বা কিপ ইন সরি কোয়াইট এন্ড কাম রুম। তারপর বলতেছে স্যার আমাকে বলতেছে যে আপনার একটা কাম রুম, কোয়াইট রুম চেয়ে নিতে হবে, একটা মানে যেখানে লাইট কম, যেখানে কোনো সাউন্ড নাই। তারপর পেশেন্ট থেকে পারমিশন নিতে হবে যে আপনি আপনার পাশে আপনি কাউকে রাখতে চান কিনা, অথবা এই যে স্যার বসে আছে, স্যার তো আমাদের জন্য থার্ড পার্সন, আমি আর রোগী যে কথা বলতেছি, একটা প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে না? স্যার কি এখানে থাকবে নাকি পেশেন্টকে আমি আলাদা প্রাইভেট রুমে গিয়ে কথা বলবো, এগুলো পারমিশন নিতে হবে। এরকম টুকটাক স্যার আমার ভুল ধরছে, হয়তো 5-4 দিচ্ছে, হোয়াট এভার, তবে এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখন এইবার আসছে ব্রেকিং ব্যাড নিউজ। ওকে, এগুলো ছাড়া আর কি আসতে পারে? আসতে পারে এটা একটা ডায়াবেটিস এর পেশেন্ট, তুমি এখন ইনসুলিন দিবা, কাউন্সিলিং করো। এটা একটা ডায়াবেটিস এর পেশেন্ট, কয়েকটা আলসার আছে, কাউন্সিলিং করো। এটা একটা প্রেগনেন্ট উমেন, যক্ষ্মা রোগ, কাউন্সিলিং করো। তাহলে দেখেন এরকম আসতে পারে। এরকম প্রায় জলি স্যারের বইয়ে ইংলিশে প্রায় অ্যারাউন্ড 30টার মতো কাউন্সিলিং তো আছে, যেগুলো বাংলায় ট্রান্সলেট করে পড়তে হবে। আমি চেষ্টা করব আমার যে রিভাইজড এডিশনটা আসবে সেখানে জলি স্যারের বইয়ের কাউন্সিলিং গুলো বাংলায় ট্রান্সলেট করে দেওয়া চেষ্টা করব ভাই, পারবো কিনা জানি না। তাহলে কাউন্সিলিং সম্পর্কে আইডিয়া হলো না, প্রসিডিউর সম্পর্কে আইডিয়া হলো। আর বাকি ইসিজি কি আসে, জলি স্যারের বই আছে, বইয়ে যা আছে তার থেকে ইউজুয়ালি কমন চলে আসে। যেমন আমাদের সময় এবার আসছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এক্সরেতে কি আসে, চেস্ট এক্সরেতে কি আসতে পারে এটা বলা যায় না। আমাদের সময় আবার ব্রঙ্কিকটেসিস আসছে, কখনো লাং কলাপস আসে, কখনো নিউমোথোরাক্স আসে, কখনো কনসলিডেশন আসে, কখনো লাং কার্সিনোমা আসে, এরকম কিছু একটা আসতে পারে। সিটি এমআরআই আমার সময় এবার ইন্টারসেরেব্রাল হেমোরেজ আসছে, কখনো সাবআরকাইড হেমোরেজ আসে, কখনো ইসকেমিক স্ট্রোক আসে, এরকম আর কি। হ্যাঁ, আর স্কিনে
হোয়াট এভার কিছু একটা চলে আসতে পারে। আমাদের এবার এমন প্রশ্ন আসছে যেটা জলি স্যারের বইয়ে নেই, কার্বাঙ্কাল আসছে, ডায়াবেটিস রোগী ছিল, পিঠে এরকম একটা ছবি দিছিল, বললো যে 5টা ক্যারেক্টারিস্টিক্স লিখো ওই স্কিন লেশনটা কাদের বেশি হয়, চিকিৎসা কি, এইভাবে প্রশ্ন আসলে ডায়াগনোসিস কি। সো এই দুটা বই মিলে যে সব কমন পাবেন তা না, আপনার বেসিক আপনার যে থিওরি একটা রেসিডুয়াল নলেজ আছে না ওটা কাজে দেবে। বাকি 4টা কেস আসতে পারে, যেমন আমাদের সময় এবার সিআর এর একটা প্রশ্ন আসছে, হ্যাঁ সিআর থেকে একটা প্রশ্ন আসছে, তারপর আপনার একটা এন্ডোস্কোপির ছবি দিছিল লাং স্টোমাক কার্সিনোমার, ওকে এইরকম আর বাকি 4টা প্রশ্ন দিয়ে দিতে পারে হোয়াটএভার। এই যে স্টোমাক কার্সিনোমার কি দিছিল, এন্ডোস্কোপির ছবি দিছিল, এন্ডোস্কোপির ছবি দিতে পারে। বাকি 4টার মধ্যে সিআর এর একটা প্রশ্ন দিছিল, ঠিক আছে। এরকম আপনার টোটাল 8টা প্রশ্ন দিছিল, আমার এক্সাক্ট সরি 10টা প্রশ্ন দিছিল টোটাল, আমার মনে নাই একটা দুটো প্রশ্ন। এবার আসে লাস্ট পার্ট, অস্কি। এটা বলে আমি মোটামুটি আমার এই মিড টার্ম ভিডিওটা শেষ করবো। দেখেন অস্কিতে একটা থাকে হচ্ছে আইওই, একটা কি থাকে আইওই, একটা থাকে শর্ট কেস, একটা না শর্ট কেস কয়টা থাকে, 2টা থাকে, ঠিক আছে। আর 4+5 হচ্ছে হিস্ট্রি টেকিং। সবগুলো তো কত নাম্বার, 10 নাম্বার। আগের মতো রুম গুলো আয়নার ঘরের মতো, স্যার আছে, পেশেন্ট আছে, আপনি থাকবেন, প্রশ্ন থাকবে, 10 নাম্বার শুরু, বেল শুরু, পরীক্ষা শুরু। যেমন আইওইতে কি দেয়, যেমন আমার এবার দিছিল যে একটা পেশেন্ট 65 ইয়ার্স হ্যাভিং জন্ডিস এন্ড কনফিউশন, হ্যাভিং জন্ডিস ফর একটা টাইম দিল এবং বললো এখন পেশেন্টটা কনফিউশন নিয়ে আসছে, এইটা প্রশ্ন ছিল। পরে স্যারের কাছে একটা ল্যাপটপ ছিল, ওখানে একটা ভিডিও ছেড়ে দিয়েছে টিভি স্ক্রিনে, ভিডিওতে ফ্ল্যাপিং ট্রেমর ছিল। প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ ইজ ডায়াগনোসিস, পরের প্রশ্ন ছিল হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স ইউ মে ফাইন্ড ইন দ্য অ্যাবডোমেন, বললাম এসআইটিস, স্প্লেনোমেগালি, ক্যাপুট মেডোসা, গাইনোকোমাস্টিয়া, যা আছে জানি সব বললাম। স্যারের কাছে চেকলিস্ট আছে, চেকলিস্ট অনুযায়ী মিলে নাম্বার ফুল। পরের প্রশ্ন ছিল হোয়াট আর দ্য প্রিসিপিটিং ফ্যাক্টর ফর দিস ফ্ল্যাপিং ট্রেমর অর হেপাটিক এনকেফালোপ্যাথি। ওই যে পিপিএইচ ডিআইসি আছে না, পিপিএইচ ডিআইসি একটা নেমোনিক্স আর কি, হ্যাঁ ডিহাইড্রেশন, ড্রাগস, ইনফেকশন, কনস্টিপেশন, তারপর যে প্রোটিনের একটা কথা আছে, হ্যাঁ হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালামিয়া, এরকম আছে না 6-7টা, এগুলো বলে দিবেন। এর পরের প্রশ্ন ছিল যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর দিস ফ্ল্যাপিং ট্রেমর। শেষ এই প্রশ্ন ছিল স্যারের, 10 মিনিট 3-4 মিনিট আমার শেষ হয়ে গেছে। 6 মিনিট স্যারও বসেছিল, আমি বসেছিলাম, এইভাবে যত দ্রুত শেষ করতে পারেন এটা আপনার ইচ্ছা আর কি, 10টা মিনিট সময় দিবেন, আস্তে আস্তে ভেবে চিন্তে বলতে পারেন। এইবার আসছিল ফ্ল্যাপিং, গতবার আসছিল একটা অ্যাঙ্কেল জার্কের ছবি ভিডিও ছাড়ছিল, ওটাতে স্লো রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক ছিল, হ্যাঁ অ্যাঙ্কেল জার্কে কিন্তু বসার একটা স্টাইল আছে, ওই স্টাইল থেকে বুঝতে হবে এটা অ্যাঙ্কেল জার্কের স্লো রিল্যাক্সেশন দেখা হচ্ছে। ডায়াগনোসিসে হাইপোথাইরয়েডিজম, 10টা সাইন 10টা সিমটম বললো, ম্যানেজমেন্ট, ইনভেস্টিগেশন, হোয়াট এভার, এইভাবে করে আসে আর কি। আইওইতে ইউজুয়ালি কত দুবার কি দিচ্ছে, ভিডিও দিচ্ছে। এর আগে কি দিত, প্রশ্ন দিত, প্রশ্নে কি থাকতো, অসপি রিটেনের মতো বড় প্রশ্ন থাকতো 3-4 লাইনের, ওকে। শর্ট কেস লিখেন, 12টা শর্ট কেস মিনিমাম পড়ে যাবেন, হ্যাঁ। জেনারেল এক্সামিনেশন, রেসপিরেটরি সিস্টেম গতবার দিছিল, এবার দিছে অ্যাবডোমেন এক্সামিনেশন, হ্যান্ড এক্সামিনেশন। এইবার গতবারের আগের বার দিছিল কি আপনার লোয়ার লিম্ব, তারপর হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার। গত 3বারে 6টা শর্ট কেস বললাম না, এগুলো ছাড়া বাকি কি আছে সেগুলো পড়বেন। কি দিক পড়বেন, আপার লিম্ব পড়বেন, নি জয়েন্ট পড়বেন, তারপর হচ্ছে থাইরয়েড এক্সামিনেশন পড়বেন, ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন পড়বেন, ক্রেনিয়াল নার্ভ 3, 4, 6 এক্সামিনেশন পড়বেন। তাহলে দেখেন ক্রেনিয়াল নার্ভ বললাম, ফেশিয়াল নার্ভ বললাম, দুইটা না। তারপর থাইরয়েড এক্সামিনেশন বললাম, চেস্ট এক্সামিনেশন বললাম, সিবিএস বললাম, পালস এক্সামিনেশনটাও লিখেন, এটা বলি নাই, ওকে। তাহলে হ্যান্ড, নি, লোয়ার লিম্ব, আপার লিম্ব, পালস, সিবিএস, জেনারেল রেসপিরেটরি ফ্রম ফ্রন্ট এন্ড ব্যাক, অ্যাবডোমেন, থাইরয়েড, শেষ। আশা করি 12টার মধ্যে হবে। এরপরও যদি পারেন হিপ জয়েন্ট এক্সামিনেশন, তারপর হিপ জয়েন্ট এক্সামিনেশনটা পড়তে পারেন, এগুলোর বাইরে যদি পড়তে চান। আমাদের সময় এবার হ্যান্ড এক্সামিনেশন ছিল, তো রানিং কমেন্ট্রি, আবার বললাম রানিং কমেন্ট্রি। সো আমি প্রথম পেশেন্ট থেকে পারমিশন নিলাম, তারপর স্যার ম্যাডাম যিনি থাকুক ওনার কাছে এটা পিলো বা বালিশ চেয়ে নিবে পেশেন্টের হাতের নিচে দেওয়ার জন্য। এরপর আপনি শুরু করবেন, আই এম নাও ইন্সপেক্টিং দ্য হ্যান্ড ফ্রম দ্য বোথ সাইড। এবার বলবেন আপনি কি কি দেখতেছেন, আই এম নাও দেয়ার ইজ নো, বলুন দেয়ার ইজ নো ওয়াস্টিং। দামি পেশেন্ট সব নর্মাল, তাই না, অনেক সময় দামি পেশেন্টের কিছু না কিছু অ্যাবনর্মাল থাকতে পারে। আমার পেশেন্ট দেখা গেছিল যে একটা ফিঙ্গার একটু কেমন যেন অ্যাসিমেট্রি ছিল, তো আমি যখন বলছিলাম যে অল ফিঙ্গার্স আর সিমস টু বি নর্মাল, ম্যাডাম বলছে নর্মাল নাকি। তাহলে দেখেন এখানে দামি পেশেন্টের কিছুটা থাকতে পারে যেটা ম্যাডাম নোটিস করছে বা স্যার নোটিস করছে, আপনি ওটা বলতে হবে, হ্যাঁ হাইপোপিগমেন্ট, কোন একটা কালার ডিসকালারেশন দেখতেছেন ওটা বলে দেন।
But running commentary, I am now inspecting the hand from both sides, and there is no muscle wasting, there is no dorsal gathering, there is no skin discoloration, there is no scar mark, there is no visible nail changes, there is no visible joint deformity, joint swelling. এরকম অনেকগুলো কথা আছে না, বলতে থাকেন। এবার পেশেন্টকে বলেন, বাবা আপনি হাত এভাবে করেন, there is no visible rheumatoid nodule, ওকে, বাবা আপনি হাত এভাবে করেন, there is no thenar hypothenar muscle wasting, there is no palmar erythema, অ্যানিমিয়া, জন্ডিস, নেইলের ক্ষেত্রে কোরিওনাকিয়া, লিকোনাকিয়া, যা যা আছে, অসলার নোট থেকে শুরু করে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস ফিচার্স, আপনার যা যা আছে এগুলো সব বলে দেবেন। তাহলে নেইল, তাহলে আপনি হাত এক্সামিনেশন বললাম, হাতের ক্ষেত্রে আপনার স্কিন দেখতে হবে, নেইল দেখতে হবে, জয়েন্ট দেখতে হবে, অনেক কিছু দেখতে হচ্ছে, তাই না? তাহলে এইভাবে দেখা, এইভাবে দেখা, এইভাবে দেখা, 3 ভাবে করে ইন্সপেকশন শেষ করলাম। এরপর কিছু স্পেশাল সাইন আছে, প্রেয়ার সাইন, রিভার্স প্রেয়ার সাইন, ওকে সাইন, ঠিক আছে? তবে এইভাবে সাইন আছে, স্টোন সাইন আছে, কত সাইন আছে না, সাইন সব দেখাতে হবে। এই হচ্ছে ইন্সপেকশন। এরপর পালপেশন আপনার বলতে হবে, আই এম নাও পালপেটিং দ্য হ্যান্ড ফ্রম পালপেটিং দ্য ডর্সাল সারফেস অফ দ্য হ্যান্ড, দেয়ার ইজ নো ভিজিবল, হোয়াটএভার বলতে থাকেন। টেম্পারেচার, টেন্ডারনেস শুরুতে দেখতে হবে পালপেশনে, কম্পেয়ারিং টু দ্য ফোরহেড উইথ দ্য হ্যান্ড। এইভাবে করে আপনি শুধু করলে হবে না, মুখে বলে যেতে হবে গড়গড়ায়, সব নর্মাল থাকবে বাট বলে যেতে হবে। এরপর ম্যাডাম প্রশ্ন করতে পারে, যেমন আমাকে বলছিল যে আপনি রেডিও ডিলে দেখান, দেখালাম, বলেছে কোন ডিজিজে রেডিও ডিলে থাকে, বললাম। এরপর প্রশ্ন করলো, হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ উইল ফাইন্ড whenever it is a case of rheumatoid arthritis, হ্যান্ডে rheumatoid arthritis কি কি চেঞ্জেস পাবেন, বললাম। এরপর ম্যাডাম বলছো, if it is a case of the inflammatory bowel disease, then what are the findings you will find in the hand। তো এরকম আপনাকে ডিজিজ দিয়ে বলতে পারে। হ্যান্ড বলে এইটুক, নি হলে ম্যাডামের প্রশ্ন বা স্যারের প্রশ্ন নির মতো থাকবে। এইভাবে করে আমার হ্যান্ড এক্সামিনেশনটা শেষ হলো 10 মিনিট। 10টা মিনিটের মধ্যে, অনেকের একটু আগে শেষ হয়, অনেকে মোটামুটি টাইমলি শেষ হয়ে যায়। চেষ্টা করবেন আগে শেষ করার জন্য। এমন হলো না যে 50% শেষ করলেন, ব্যাল দিয়ে দেন, তাহলে বাবা ভাই আমার যেগুলো আপনার চেকলিস্ট আছে এগুলো ফিল আপ হবে না। মনে কথা বুঝছেন? চেকলিস্ট ফিল আপ না হলে নাম্বার কাটা। চেকলিস্টে যদি লেখা থাকে যে আপনি লাস্টে পেশেন্টকে রিপোজিশন করবেন, পেশেন্ট থেকে থ্যাংক ইউ দিবেন, আপনি যদি হাফ শেষ করেন থ্যাংক ইউর মধ্যে পৌঁছাতে পারবেন, থ্যাংক ইউর 0.5 করে, রিপোজিশনের 0.5 করে, 0.25 করে, নাম্বার তো যাবে কাটা। চেষ্টা করবেন উইদিন 6-7 মিনিট শেষ করা, ম্যাডামকে প্রশ্ন করার সুযোগ দেওয়া, ম্যাডামের প্রশ্নে তো নাম্বার আছে, তাই না? তাহলে আমি আমার 2টা শর্ট কেস বললাম, এই বাকি 12টা শর্ট কেস এইভাবে সাজান উইথ রানিং কমেন্ট্রি। এছাড়া লাস্ট ওয়ান, হিস্ট্রি টেকিং। এবার আসছিল একটা পেশেন্ট, গত কয়েক মাস ধরে মাথা ব্যথা, টেকিং হিস্ট্রি। এবার আমার মাথা ব্যথা যা কারণ আছে সব জিজ্ঞেস করতে হবে। রোগীটা ছিল 25 বছর, ওকে, ওর বিবাহিত, এখন তার জিজ্ঞেস করা সবগুলো কারণ যা যা আছে আর কি। হ্যাঁ, আপনার এটা মাইগ্রেন হেডেক নাকি টেনশন টাইপ হেডেক নাকি মেনিনজাইটিসের হেডেক নাকি টিউমারের হেডেক, যা যা কজ আছে সব এক্সক্লুড করার জন্য যা যা প্রশ্ন লাগে সব প্রশ্ন করেন। আমি এত দ্রুত প্রশ্ন করা শুরু করলাম যে আমার খুব কম সময়ে 5-6 মিনিটে শেষ হয়ে গেছে। লাস্টে ম্যাডাম আমাকে আরো বলতেছে যে আরো প্রশ্ন বাকি আছে, আরো প্রশ্ন বাকি আছে, তার মানে প্রশ্নের শেষ নাই। ওভাবে নিজেকে প্রিপেয়ার করেন। এইবার আসছে হেডেক এবং আরেকটা আছে কি, এই রোগটা 6 মাস ধরে মাথা ঘুরাই ঘুরে পড়ে যাচ্ছে, টেকিং হিস্ট্রি। 10টা মিনিট, 10টা মিনিট কথা বলে যেতে হবে শুদ্ধ বাংলা ভাষায়। there is no English term you can use with the patient, ওকে, মাথায় রাখতে হবে, ওকে। এইবার ম্যাডাম বা স্যারের কাছে কিছু প্রশ্ন থাকে অনেক সময়, ধরুন আমার হ্যান্ড এক্সামিনেশনে ম্যাডামের কাছে প্রশ্ন ছিল যে এই পেশেন্টের ফান্ডোস্কোপিতে ফাইন্ডিংস কি আসবে। আমি বললাম প্যাপিলিডিমা, দ্য রেস্ট ফিচার্স অফ দ্য আইসিপি, তাহলে ফিচার্স অফ দ্য রেস্ট আইসিপি, ওকে। সিনকোপের পেশেন্ট যেটা ছিল 6 মাস ধরে মাথা ঘুরে ঘুরে পড়ে আছে, আনকনশিয়াস হয়ে আছে, মাথা ঘুরে ঘুরে পড়ে আছে, এই পেশেন্টের হিস্ট্রিতে আমার মেনিয়াস ডিডিস, তারপর হচ্ছে বিপি পিবি, তারপর হচ্ছে কোনো প্যালপিটেশন আছে কিনা, কার্ডিয়াক কজ না কি কজে মাথা ঘুরাচ্ছে, সব প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, ওকে। এইভাবে মোটামুটি 10 মিনিটের মধ্যে 6-7 মিনিট জিজ্ঞেস করলে ম্যাডাম স্যারের কাছে কিছু প্রশ্ন থেকে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, উত্তর দিবেন, মোটামুটি পরীক্ষা শেষ। 50-50-100তে মিনিমাম 60 পাওয়া পাইতে হবে, ওকে। তাহলে আমি মিড টার্ম নিয়ে যে কথাগুলো বললাম, এই ভিডিওটা আমি যতদিন বেঁচে থাকবো, বেঁচে না থাকলেও ভিডিওটা আশা করি থাকবে, তবে আমি চেষ্টা করছি এই ভিডিওতে সব কথা নিয়ে আসার। সুতরাং কোনো প্রতিষ্ঠান বা কোনো কোচিং সেন্টারে আমার মনে হয় না মিড টার্মের জন্য ভর্তি হওয়া উচিত। তারপর আপনি ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারেন, এটা আপনার উপর। আমি পুরোটা আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিলাম কিভাবে মিড টার্মের পরীক্ষাটা হয়, ওকে। তাহলে আপনি হিস্ট্রি টেকিং এর মধ্যে আর কি শিখতে পারেন? আপনি শিখতে পারেন প্যালপিটেশনে কিভাবে হিস্ট্রি নেবেন, ভমিটিং এর কিভাবে হিস্ট্রি নেবেন, ডায়রিয়াতে কিভাবে হিস্ট্রি নেবেন, তারপর পেটে ব্যথার কিভাবে হিস্ট্রি নেবেন, যেমন আগের বার ছিল অ্যাবডোমিনাল পেইনের রোগীকে কিভাবে হিস্ট্রি নিতে হয়, ওকে। এখন কথার কথা, এই হিস্ট্রির মাঝখানে কিন্তু অনেক সময় দেখা যায় কি, হিস্ট্রি ধরেন আপনি 4-5 মিনিট নিলেন,
ম্যাডাম আপনাকে একটা এক্সরে বের করে দিল, একটা অ্যাবডোমিনাল পেইন এর পেশেন্ট, একটা এক্সরে বের করে দেখলেন যে কি প্যানক্রিয়াসের ওখানে পাথর সাদা শ্যাডো আছে, এটা একটা কি ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। ওকে, এরকম হতে পারে। তখন ম্যাডাম জিজ্ঞেস করতে পারে আর কি পরীক্ষা করবেন, কি ম্যানেজমেন্ট দিবেন, কি এবার বলতে পারে। তাহলে হিস্ট্রি টেকিং শুধু কথা বলা না, ম্যাডামের হাতে স্যারের হাতে কিছু প্রশ্ন থাকে, ম্যাডামের হাতে স্যারের হাতে কিছু ফিল্ম থাকতে পারে, পুরোটা মিলে হচ্ছে হিস্ট্রি টেকিং। ওকে, তাহলে কথা বলবেন। আমার সময় ভাগ্য ভালো, ম্যাডামের হাতে কোনো ফিল্ম ছিল না, শুধু প্রশ্ন ছিল। অপথলমোস্কোপিক ফাইন্ডিংস কি ছিল এখানে, আর এখানে জিজ্ঞেস করছিল যে এই যে মানুষটা বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এটা পরবর্তীতে আপনার কনসিকুয়েন্স কি হতে পারে, হেড ট্রমা হতে পারে, হ্যামারেজ হতে পারে, এগুলো আর কি। হ্যাঁ, আমার আগের বার ছিল অ্যাবডোমিনাল পেইন, ম্যাডামের হাতে বা স্যারের হাতে একটা কি ছিল, এক্সরে ছিল, যেটা ছিল ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। আগের বার আরেকটা পেশেন্ট ছিল সিনকোপে, স্যারের হাতে একটা কি ছিল, ইসিজি ছিল, যেটা হার্ট ব্লক। ওকে, তাহলে ইসিজি, এক্সরে, সিটি, এমআরআই, হোয়াটএভার একটা কিছু একটা থাকতে পারে, অথবা প্রশ্ন থাকতে পারে। এইভাবে আপনার হিস্ট্রির সাথে রিলেটেড কিছু প্রশ্ন স্যার ম্যাডাম করবে। ওকে, সো আজকে আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু বলি হিস্ট্রি টেকিং যে বিষয়টা আমি বলতেছিলাম, যে হিস্ট্রি টেকিংয়ে আপনাকে যে কোনো একটা সিমটমস দিয়ে দিবে। হ্যাঁ, যেমন আমাদের সময় তো বললামই হেডেক, এবং কী দিল বললেন, ফল ডাউন ফর 6 মান্থস, ফর 6 মান্থস। এর আগের বার দিছিল অ্যাবডোমিনাল পেইন, সাথে হচ্ছে আপনার সিনকোপ। তো এর আগের বার হচ্ছে অ্যাবডোমিনাল পেইনের সাথে একটা এক্সরে দিছিল, সম্ভবত এক্সরে অথবা সিটি স্ক্যান দিছিল, যেখানে আপনার ডায়াগনোসিস ছিল ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। সিনকোপটাতে একটা ইসিজি ছিল, যেটা ডায়াগনোসিস কোনো এক ভ্যারাইটি ব্লক ছিল আর কি। হ্যাঁ, তো আর এইবার আমাদের সময় জাস্ট প্রশ্ন করছিল যে এখানে অপথলমোস্কোপিক ফাইন্ডিংস কী পাবেন, আর এটার কনসিকুয়েন্স কী হবে যদি বারবার ফল ডাউন হয়। তাহলে আপনাদেরকে বলতে হচ্ছে, দেখেন হেডেক, ফল ডাউন, অ্যাবডোমিনাল পেইন, সিনকোপ, এই চারটা থেকে আপনারা কী আইডিয়া পাচ্ছেন, এগুলো আসলে আপনাদেরকে কোন রকমের, আপনাদেরকে কি দিতে পারে, মানে কি বলবেন, হিস্ট্রি থেকে কোন রকমের টপিক দিতে পারে একটা আইডিয়া আপনারা পাচ্ছেন। ওকে, যেমন ধরেন এর আগের বার কী দিছিল, এর আগের বার দিছিল লো ব্যাক পেইন, কাফ। তাহলে আপনাদেরকে আমি লাস্ট 3 সেশনে বললাম, হ্যাঁ, জুলাই 24, জানুয়ারি 25, জুলাই 25, তাহলে 25, 25, 24, লাস্ট 3 সেশনের 6টা হিস্ট্রি টেকিংয়ের কথা বললাম। ওকে, তাহলে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে আসলে হিস্ট্রি টেকিং আমরা পড়বোটা কি। আপনারা যেটা করবেন, আবদুল্লাহ স্যারের লং কেস বই খুলে শুরুর দিকে দেখবেন ভমিটিং নিয়ে এক গাদা প্রশ্ন, ডায়রিয়া নিয়ে এক গাদা প্রশ্ন, এই যে সিমটমস যেগুলো আছে সেগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে না, সেগুলো থরলি রিডিং দিয়ে দেন। ওকে, তাহলে আমি আপনাদেরকে যদি এই 6টার বাইরে আরও কয়েকটা নাম বলি, একটা তো বললাম ডায়রিয়া, ভমিটিং, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেইন, তারপর ধরেন মানে একটা পেশেন্ট আপনাকে যেভাবে ওয়ার্ডে প্রেজেন্ট করে আর কি। হ্যাঁ, আমরা প্রেজেন্ট করার পর জন্ডিস, ধরেন একটা পেশেন্টের জন্ডিস হচ্ছে, আপনি কী কী প্রশ্ন করেন আপনি তো জানেন। হ্যাঁ, তাহলে আপনি হিস্ট্রি টেকিংয়ে টপিক হিসেবে আমি আপনাদেরকে এই যে 6টা তো চলে আসছে, এর বাইরে চেস্ট পেইন বললাম, ডায়রিয়া বললাম, ভমিটিং বললাম, তারপর ধরেন এই যে ধরেন জন্ডিসের পেশেন্ট আপনারা ওয়ার্ডে পান, এনিমিয়ার পেশেন্ট পান, ফিভারের পেশেন্ট পান। ওকে, তারপর ধরেন হেমাটেমেসিসের পেশেন্ট পান, মিলেনার পেশেন্ট পান, হেমাচুরিয়ার পেশেন্ট পান। ওকে, লো ব্যাক পেন ছাড়া নেক পেনের পেশেন্ট পান, তাই না? তাহলে আমি এই সবগুলো হিস্ট্রি টেকিং শিখতে হবে। হিস্ট্রি টেকিং মানে কি, অল পসিবল ডায়াগনোসিস সম্পর্কে জিজ্ঞেস করে ফেলতে হবে। ওকে, তাহলে আমি হিস্ট্রি টেকিং নিয়ে আপনাদেরকে মোটামুটি একটা সামারাইজ করলাম যে আসলে কতটুকু লাগবে, পড়বেন কোত্থেকে। তাহলে হিস্ট্রি টেকিংয়ের পড়ার জন্য আমি বইয়ের নাম কি বললাম, আবদুল্লাহ স্যারের লং কেস, আবদুল্লাহ স্যারের লং কেস। বাংলায় প্রশ্নগুলো ট্রান্সলেট করে করে প্রশ্ন করবেন। একটা প্যাটার্ন আছে, আপনার পরিচয় দিলেন, গ্রিটিংস করলেন, পারমিশন নিলেন, প্রশ্ন করতে থাকলেন, এবং প্রশ্ন ধরেন সব করা শেষ না, ধরেন আপনি সব প্রশ্ন করা শেষ হেডেক রিলেটেড, এরপর আপনি ওকে এক্সট্রা প্রশ্ন করবেন, যেমন পাস্ট হিস্ট্রি, তার ইম্পর্টেন্ট কোনো ডিজিজ আছে কিনা, ড্রাগ হিস্ট্রি, ড্রাগ খায় কেন। যেমন আমার পেশেন্টটাকে আমি জিজ্ঞেস করছিলাম, যেহেতু সে বারবার ফল ডাউন করতেছে, কোনো আপনার এই যে পোস্টোরাল হাইপোটেনশন হয়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাচ্ছে কিনা, আমার পেশেন্টে বলছিল যে তার প্রেশারের সমস্যা আছে। তাহলে আপনাদেরকে বলতে চাইলে পাস্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, তারপর হচ্ছে কি আপনার ধরেন যদি পেশেন্ট কি হয়, ফিমেল পেশেন্ট হয়, মেনস্ট্রাল হিস্ট্রি, আমার যে পেশেন্টগুলো তো মেল পেশেন্ট ছিল। ওকে, তাহলে মেনস্ট্রাল হিস্ট্রি জিজ্ঞেস করতে পারেন। তারপর হচ্ছে আপনি পেশেন্টকে জিজ্ঞেস করতে পারেন যে ফ্যামিলিতে আর কারো কোনো রোগ আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে কি, তারপর ধরেন পেশেন্টের ভ্যাকসিন নিছে কিনা, এই যে ভ্যাকসিনেশন হিস্ট্রি, তারপর পেশেন্টের কোনো বদ অভ্যাস আছে কিনা, চা, কফি, তামাক, ধূমপান, অ্যালকোহল, এগুলো রিলেটেড প্রশ্ন করতে পারেন। ফ্যামিলি হিস্ট্রি তো বললাম, এই ভ্যাকসিনেশন হিস্ট্রি বললাম। তার মানে একটা লং কেসে আপনারা আবদুল্লাহ স্যারের বই পাবেন। হ্যাঁ, এই যে প্রেজেন্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পরে আপনার পাস্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, তারপর হচ্ছে আপনার ভ্যাকসিনেশন হিস্ট্রি, মেনস্ট্রাল হিস্ট্রি,
তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, পেশেন্টের পার্সোনাল হিস্ট্রির মধ্যে ডিজিজ এবং পেশেন্টের পার্সোনাল যে হ্যাবিটগুলো আছে সেগুলো জিজ্ঞেস করে ফেলবেন। আবার পেশেন্টের কোনো প্রিভিয়াস ইম্পর্টেন্ট কোনো অপারেশন হিস্ট্রি থাকলে সেগুলো জিজ্ঞেস করবেন। তাহলে এই ওয়েতে হচ্ছে আপনার হিস্ট্রি টেকিংটা করবেন। করার শেষে ম্যাডামের কাছে প্রশ্ন থাকুক, ইসিজি থাকুক, রিপোর্ট থাকুক, হোয়াট এভার, ম্যাডাম আপনাকে প্রশ্ন করবে। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, যেটা আমি হয়তো শেষ করি, সেটা হচ্ছে আপনারা কাউন্সিলিংয়ে আসলে কতটুকু পড়বেন বা কী পড়বেন। কাউন্সিলিং আমি গত কয়েক সেশনেরগুলো বলে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে কাউন্সিলিংয়ে কী আসতে পারে। হ্যাঁ, ব্রেকিং ব্যাড নিউজ আমাদের সময় আসছে, আর আগেরগুলো তো হয়তো এরকমই প্রশ্ন আসছে আর কি। হ্যাঁ, তো আপনার আসতে পারে যে একটা ডায়াবেটিসের পেশেন্ট বললাম যে কীভাবে কাউন্সিলিং করবেন, একটা ডায়াবেটিসের পেশেন্ট ইনসুলিন শুরু করবেন কীভাবে কাউন্সিলিং করবেন, একটা ডিসলেপিডিয়ামের পেশেন্ট, একটা আইএসডি পেশেন্ট, একটা অবেসিটির পেশেন্ট, যে কোনো একটা রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, যে কোনো একটা ক্রনিক ডিজিজ আছে লাইক HIV, এইডস, হেপাটাইটিস, যে কোনো খারাপ ডিজিজ কীভাবে কাউন্সিলিং করবেন, এইগুলো আপনারা শিখতে হবে। তো কাউন্সিলিংয়ের সিস্টেমটা হচ্ছে শুরুতে তো পারমিশন, গ্রিটিংস এগুলো বলে রুগীকে বলবেন যে আপনার আসলে এরকম একটা সমস্যা আছে, আপনি আপনার রোগ সম্পর্কে জানেন, তারপর যদি জানেন ভালো, না জানলে বলবেন যে ঠিক আছে আপনার রোগ সম্পর্কে আপনাকে বলতেছি, আপনার এই রোগটা হয়েছে, এই রোগটার এই চিকিৎসাগুলো আছে, এই চিকিৎসাগুলো নিলে আপনার এই সমস্যা সুবিধা হবে, না নিলে এই ক্ষতি হবে। আপনি যদি তারপর আপনার এইভাবে করে আপনি মানে ওই যে আমরা আগে কী করতাম, এই যে আপনার অপারেশন করার আগে কনসেন্ট নেওয়ার আগে পেশেন্টকে বলতাম না এটা সাইড ইফেক্ট কী, এটার অ্যাডভার্স ইফেক্ট কী, এটা না করলে কী হবে, এটা করলে কী হবে, এইভাবে করে আপনি ওই ডিজিজটা সম্পর্কে বলে দিবেন, ওই ডিজিজের চিকিৎসা সম্পর্কে বলে দিবেন। এবার লাস্টে জিজ্ঞেস করবেন যে রুগীকে জিজ্ঞেস আপনি আর কিছু জানতে চান কি না, এইভাবে বলবেন। এবার রুগীকে ধরেন আমরা যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিয়ে ওদেরকে 3 মাস পর আমরা সিবিসি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট করে আসতে বলি, এই কথাগুলো বলতে হবে। ঠিক আছে, এইভাবে করে আপনি কাউন্সিলিং করবেন। ডিজিজের মধ্যে আমি আসলে বলে শেষ করতে পারবো না, এরকম বলে আমি 100টা বলতে পারবো। আপাতত এটুকু মাথায় রাখেন, যে কোনো ক্রনিক ডিজিজ আসতে পারে, ডায়াবেটিস, সিওপিডি, অ্যাজমা, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, HIV, অথবা যে কোনো একটা পেশেন্টের রিউমাটয়েড ডিজিজ আসতে পারে, যে কোনো একটা তারপর হচ্ছে ইমিউনোসাপ্রেসিং ড্রাগ আছে এরকম আসতে পারে, তারপর একটা স্ট্রোকের পেশেন্ট প্যারালাইসিস, একে কাউন্সিলিং করতে হতে পারে, একটা ক্যাথাটার দিচ্ছেন কাউন্সিলিং করেন, এনজিটিউব দিচ্ছেন কাউন্সিলিং করেন। তারপর ধরেন একটা পেশেন্টের যে কোনো আপনার ডিজিজ সম্পর্কে একটা বেসিক আইডিয়া রাখলে আপনি কাউন্সিলিং করতে পারবেন। প্রেগনেন্সি অবস্থায় কাউন্সিলিং, প্রেগনেন্সি অবস্থায় টিবি বা ল্যাকটেটিং মাদারদের টিবি, এইভাবে করে এই বিষয়গুলো আপনার জানা লাগবে। ওকে, সো সেকেন্ড ভিডিও এখানে শেষ করতেছি। আশা করি আপনারা কাউন্সিলিং রিলেটেড, হিস্ট্রি টেকিং রিলেটেড কোনো কনফিউশন নাই। শর্ট কেস সম্পর্কে বললাম, প্রসিডিউর সম্পর্কে বললাম। আরেকটা বিষয় যেটা বলি নাই সেটা হচ্ছে অস্কির জন্য আসলে পড়বেনটা কি। এখন তো টপিক বললাম, সোর্স কি? সোর্স হচ্ছে 1 সে আগের থ্যালামাস, ঠিক আছে, 2 সে আগের জলি স্যারের অস্পি বই, 3 এটা হচ্ছে প্লাস মাইনাস ডেভিডসন। ওখানে ডেভিডসন মাস্ট, এখানে ডেভিডসন মাস্ট নয়। কেন? আপনার পরীক্ষায় একটা ইসিজি আসবে যেটা জলি স্যারের বইয়ে আসে, একটা এক্সরে আসবে যেটা জলি স্যারের বইয়ে আসে, একটা সিটি স্ক্যান এমআরআই আসে সেটা জলি স্যারের বইয়ে আসে, তারপর একটা স্ক্রিনের ছবি আসবে সেটা জলি স্যারের বইয়ে আসে। হ্যাঁ, এর বাইরে প্রশ্ন আসতে পারে, যেমন আমাদের তো স্ক্রিনের প্রশ্ন আনকমন আসছে। এই 4টার বাইরে প্রসিডিউর কাউন্সিলিং তো বললাম, বাকি 4টা যেগুলো রিটেন টাইপসের প্রশ্ন আসতে পারে, যেমন সিআইডের প্রশ্ন, এগুলোর জন্য আপনি থ্যালামাসের 200টা প্রশ্ন আবার পড়বেন, জলিল স্যারের যা প্রশ্ন আছে সব পড়বেন। সুযোগ পেলে আপনার হাতে যে নোট করা হচ্ছে নোটটা পড়বেন, সুযোগ না পেলে পড়িয়েন না। এই হচ্ছে আপনার অস্কির জন্য মেটেরিয়ালস। ওকে, জলিল স্যার, থ্যালামাস, এনাফ। জলিল স্যার পড়ার সিস্টেম কি? আপনি আপনার সিস্টেমে পড়েন, আমি আমার সিস্টেমে পড়ছিলাম। যেমন আমি সব এক্সরে, সব চেস্ট এক্সরে একসাথে পড়ছিলাম, সব পেটের এক্সরে একসাথে পড়ছিলাম, সব জয়েন্টের এক্সরে একসাথে পড়ছিলাম, সব সিটি স্ক্যান এমআরআই একসাথে পড়ছিলাম, তারপর সব তারপর ইসিজি একসাথে পড়ছিলাম, তারপর সকল ধরনের স্কিনের ডিজিজ একসাথে পড়ছিলাম। এইভাবে আমি এইভাবে পড়ছিলাম। হ্যাঁ, অবশ্যই জলি স্যারের বই পড়ার সময় পারলে ডিভিশন রাখবেন, টপিক দাগাবেন। এই হলো আপনার সিস্টেম। ওকে, সো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।